আমি আমার স্যালাইন খুলে ফেলি, খুলে আমি নারায়ণগঞ্জ যাই। কেউ জানেও না, তখন আমরা অল্প কয়েকজন লোক গেছি। আমি নারায়ণগঞ্জ ক্লাবে যে খেতে বসছি অসুস্থ, এমন সময় শুনলাম চারিদিকে বোমাবাজির আওয়াজ এবং গুলির শব্দ। তো আমি ভাতও খেতে পারিনি, আমি বেরিয়েছি। এসপি বললো থানা অ্যাটাক করেছে, হেল্প চাচ্ছে। তো আমি নারায়ণগঞ্জ ক্লাবে গেটের সামনে বেরিয়েছি, দেখি অনেক দূর, প্রায় হাফ কিলোমিটারের উপরে দূর থেকে গুলি করছে। তো আমাদের কাছে, আমি একদম আপনাকে টেল দ্য ট্রুথ, আমি সত্য কথা বলছি। আমার লাইসেন্স করা বন্দুক ছিল আমার সাথে, আমি 25 বছর পরে হাতে বন্দুক নিলাম, নিয়ে ওরা ভাবে নাই যে আমি ওখানে আছি কিংবা আমি বেরিয়ে যাব। আমি বেরিয়ে যাওয়ার পরেই তখন ওরা ঘাবড়ে যায়, চারিদিক থেকে আমাদের লোকজন খবর পায়, সবাই বেরিয়ে আসে। তখন ওরা এখান থেকে সরে পড়ে, কেটে পড়ার পরে ওখানে একটা লোক আহত হয়নি, একটা লোক নিহত হয়নি সেই ক্ষণ এবং সেই দিন। ওরা ভেগে যায়। এরপরে কিছুক্ষণ পরেই আমি খবর পাই যে নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে ওরা আগুন দিয়েছে। এটা এখানে শামসুজ্জোহা সংযোগ সড়ক, যে ঢাকা রিং রোড, ওখানে আগুন দিয়েছে। এবং আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান শীতল পরিবহনের এবং আমার পার্টনারও ছিল, তাদের ব্যাচারিয়া নিরীহ মানুষ সবাই। 30টা বাস ছিল এবং এক একটা বাসের দাম 70 লাখ 80 লাখ টাকা করে দাম। এই সমস্ত বাসগুলি আগুন দিয়ে পুড়িয়ে একদম ছারখার করে দিয়েছে। আমি নেত্রীকে জানালাম যে আপা এই ব্যাপার, আমি খুব শক হয়েছিলাম, কারণ এটা আমার রিজিক, আমি খাই। 16 বছরে আমি চ্যালেঞ্জ করে বলতে হচ্ছে বাড়ি ভাই, যারা আজকে এমপি হয়েছে তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন, 16 বছরে বিএনপির কোন নেতা কর্মীকে আমরা বিন্দুপাত মাত্র হার্ম করিনি। বরঞ্চ এখন একজন এমপি হয়েছেন 3 থেকে, তাকে গ্রেফতার করা হয়েছিল, একদিনের মধ্যে আমি তাকে মুক্ত করে নিয়ে এসেছিলাম। আরেকজনকে একটা গোয়েন্দা সংস্থা ডেকে নিয়ে গেছিল, আমি সেখান থেকে তাকে ফেরত নিয়ে এসেছিলাম। আরেকজনকে গ্রেফতার করা হয়েছিল একবার, আমি দেশে ছিলাম না। ওই যে করেছিলেন যে ওসি, তাকে আমি পরে ওখান থেকে ট্রান্সফার করেছিলাম। বাট বিকজ আমাকে নেত্রী একটা কথা বলেছিলেন যে 2001 থেকে পরে 2006 পর্যন্ত আমাদের উপরে কিন্তু একইভাবে আমার জুলুম হয়েছিল। বলেছিলেন সবাইকে মাফ করে দাও, কোনো পাল্টা হামলা করবে না এবং কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেও না। সে আমার কাছে শুধু আমার নেত্রী না, আমার আদর্শ না, উনি আমার কাছে আমার মার মতো। আমি আমার মার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলাম। তারা খুব ভালো ছিল। রেজাল্ট কি পেলাম? রেজাল্ট পেলাম আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো। আমার কোনো আফসোস নেই এতে, সাদগায়ে জরিয়া। আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমার মেজো ভাইয়ের বাড়িঘর, আমার বড় ভাইয়ের বাড়িঘর, আমার ভাতিজার বাড়িঘর, গাড়ি বাড়ি সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে, কোনো আফসোস নেই। আফসোস লেগেছে, একটু খারাপ লেগেছে যে বাইতুল আমান, যেটা পাক বাহিনীও আগুন সাহস পায়নি, যেমন 32 নম্বর সাহস পায়নি। 32 নম্বর পুরনোর যেদিন পুড়িয়ে দিল, ভেঙে দিল, চুরমাচুর করে দিল, তারপর দিনই ওপেন ডিক্লেয়ার দিয়ে তার আগের দিন এই বিএনপি নেতারা যারা ডিক্লেয়ার দিল, হ্যাঁ, তারাও কিন্তু বিভিন্ন ভাবে আমার কাছ থেকে উপহার নিয়েছে। তখন আমি সেটা বলতে চাই না, আমার কাছে প্রমাণও আছে, রেকর্ডও আছে, সবকিছু আছে। সো এরা ডিক্লেয়ার দিয়ে বাইতুল ওমানটাকে যে বুলডোজারে ভাঙলো, আমার 4টে চাচি থাকতেন শুধু ওখানে, 4টে চাচি আমার বিধবা, 4টে চাচি বিধবা, ওইটাকে ভেঙে দেওয়া হলো। এবং এটা তো ইতিহাস ছিল একটা। আমার বাড়ি আরেকটা আমি করতে পারবো কিংবা করলাম না, তাতে কিচ্ছু এসে যায় না। বাস নাই, রিজিক নাই, চলে গেছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আমরা কাউকে পাল্টাঘাত করবো না। আমার প্রশ্ন বাড়ি ভাই, 19শে জুলাই থেকে তো 5ই আগস্ট পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম। আমরা তো তখন পারতাম যে স্বামী ওসমানের সমস্ত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তো বিএনপির বহু মানুষের বাসায়, জামাতের বহু মানুষের বাসায় আমরা আঘাত করতে পারতাম। আমি নেত্রীকে ফোন করলাম, আজকে বিভিন্ন এআই ব্যবহার করে, নেত্রী কণ্ঠস্বরকে ব্যবহার করে বলা হচ্ছে, নেত্রী বলেছেন গুলি করো, এটা করো। আমি সাক্ষী, আমি খোদ নিজে সাক্ষী বাড়ি ভাই। আমি যখন আপাকে বললাম যে আপা, আমি যেভাবে বলেছি সেই বলছি যে আপা, আমার সমস্ত বাস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমার চোখ দিয়ে পানি পড়ছিল, যেটা আমার রিজিক, আমার বাচ্চা খায় এখান থেকে। আমাকে বললেন যে কারা পড়িয়েছে? আমি সঠিক জানি না। কয় তুমি দেখেছো? আমি বললাম না। বলো স্বামী, তাহলে কোনো পাল্টা হামলা করো না, কারোর উপর আঘাত করো না, থানায় যেয়ে মামলা দাও। আমি মামলাও করিনি। নারায়ণগঞ্জে এসপি ডেকে নিয়ে ওসিকে দিয়ে কিছু নাম লেখে আমার এক বন্ধুকে দিয়ে ওখানে স্বাক্ষর নিয়েছিল। ওই বন্ধুও জানে না কার কার নামে মামলা হয়েছে। তো আমরা কোনো কিন্তু প্রতিশোধ কিংবা প্রতিহিংসা করিনি। কিন্তু রেজাল্টটা কি হলো? তা আমার কাছে একটা প্রশ্ন আজকে, আপনার মাধ্যমে, বিশেষ সাংবাদিক ফজলুল বারী ভাইয়ের মাধ্যমে,
একটা প্রশ্ন বাংলাদেশের মানুষের শ্যাম ভাই, আমরা আসবো সেখানে। জি 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 যখন আপনি শুনলেন নেত্রীকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে, তখন আপনার মানসিক অবস্থা কি ছিল? না, আমি তার আগে বলি, একটু আপনাকে একটু সংযোজন করা দরকার বিষয়টা। আমরা কিন্তু 1 আগস্ট, না 1 আগস্ট না, 30 জুলাই আমি নারায়ণগঞ্জে কিন্তু সমাবেশ ডেকেছিলাম 3 তারিখে, 3 আগস্ট। এবং এই ব্যাপার যে এরকম ঘটবে আপনাকে এটা বলা উচিত আমি মনে করি। আমি 3 থেকে 4 মাস আগে পার্লামেন্টারি কমিটির মিটিং এ আমি এই বিষয়টাকে উত্থাপন করেছিলাম, সরাসরি বলিনি। আপনি দেখবেন যে জাতির পিতার কন্যার শেষ জনসভা যেটা নারায়ণগঞ্জে করেন, আমি সেই জনসভায় বলেছিলাম যে এটা বাংলাদেশের সবচেয়ে বড় কঠিন নির্বাচন, আমাদের মানচিত্রে আঘাত করবে। এবং আমি তারপরে 3টা জনসভায় বলেছি, আমি বলেছিলাম অক্টোবরে আঘাত করবে। আমার কাছে নলেজ ছিল এই আঘাতটা হবে অক্টোবরে, আগস্টে না, অক্টোবরে হওয়ার কথা ছিল। তো যাই হোক, আমি যখন বুঝলাম যে এই আঘাতটা এটা শুধু ছাত্র আন্দোলন না, এটার পিছনে অনেক কিছু কাজ করছে, এই বিষয়টা বোঝার জ্ঞান তো হয়েছিল। তো আমি নেত্রীকে লিখিত রিপোর্টও দিয়েছিলাম এবং উনিও জানতেন সবকিছু। উনি যে জানতেন এটা আমাদের এসবির মনিরুল হক সাহেব তো তার সাক্ষাৎকারে বলেছেন। তো উনি জাতির পিতার কন্যা, ওনার মন ওরকম বড়, উনি ওইভাবেই চিন্তা ভাবনা করেছিলেন। তো আমি জনসভা ডাকলাম এবং এই জনসভা আমাদের 2-2.5 লক্ষ লোক হতো নারায়ণগঞ্জে। তো আমরা ঠিক করলাম যে এখান থেকে আমরা জনা দিব, তো 2 লক্ষ লোক যদি হয় তো 1 লক্ষ লোক ঢাকায় যাবে। যাত্রাবাড়িতে কথা বললাম আমাদের 2জন এমপির সাথে, একজন কমিশনারের সাথে, ওনারা বললেন যে ওনারা 30,000 লোক আমাদেরকে দিবেন, ওইখানটাতে দিবেন। তখন খুব বাজে অবস্থা। তো আমরা ওটা নিয়ে ঢাকায় যাব। আমি 2রা আগস্ট রাত্রেবেলায় নেত্রী বাসায় গেলাম, আপাকে যে বললাম যে আপা আপনি কারফিউটা উঠিয়ে দেন, সেনাবাহিনী উঠিয়ে দেন, আমরা নারায়ণগঞ্জ থেকে আসি, আশেপাশে এলাকায় খবর দেন, আমরা 10 লক্ষ 20 লক্ষ লোক, আমরা এটা আমাদের জন্য কোনো ব্যাপারই না নেত্রী ডাকলে ঢাকা শহরে। তো আপনি ডাকেন, আমরা আসি, আমাদের কিচ্ছু লাগবে না, নো পুলিশ নো আর্মি, কিচ্ছু লাগবে না। আমরা দেখতে চাই স্বাধীনতা বিরোধী শক্তির হাতে কতটুকু ক্ষমতা আছে। উনি আমাকে শুধু একটা কথা বললেন, মাথা গরম করো না। আমি বললাম যে আপা ওরা কিন্তু ফাইনাল আঘাত করবে। উনি আবারও বললেন মাথা গরম করো না। তা আমি বললাম যে ওনার সামনে গেলে তো বাচ্চা হয়ে যাই। আমি বললাম যে পরে কিন্তু আপা আফসোস থাকবে। তো উনি বললেন যে চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো। তো আমি দেখলাম যে আমার যেটুকু বলার দায়িত্ব আমি বলেছি। তো সেই দিন যদি আমরা ঢাকায় 10-20 লাখ লোক জমায়েত হতাম এবং যেটা কোনো ব্যাপারই ছিল না, তাহলে আজকে এই প্রেক্ষাপট হতো না। কিন্তু কেউ কেউ খুব ইমানদারির সাথে তার সাথে বেঈমানি করেছেন। স্পষ্ট সেনাবাহিনী প্রধানের উপরে বিশ্বাস করেছিলেন তিনি। আমি ওই জন্যই বলছি ইমানদারের সাথে বেঈমানি করেছেন। হ্যাঁ, এবং এই ইমানদারির সাথে যারা বেঈমানি করেছেন তাদের তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে তো আর এটা পারেন না, তাদের যে কর্ম। তো এই জন্য মাঝে মাঝে আমার মনে হয় এই কিছু লোকের বেঈমানের জন্য মানুষ আমাদেরকে বেঈমানের জাত বলে। বাংলাদেশের মানুষ কিন্তু বেঈমান না। বাংলাদেশের শতকরা 98% মানুষ এখন বুঝতে পারছে যে তারা কি হারিয়েছে। আমার ধারণা এর মধ্যে বলতে পারছে 80% মানুষ, আর বাকিরা তর্কের খাতিরে বলে না ঠিক আছে সবকিছু, এরা অন্য দলের সাপোর্টার কিংবা হোয়াটএভার ইট ইজ, ধরেন 30%ই ধরেন, আর বাকি কিন্তু মানুষ আজকে বুঝতে পারছে। তো সেইখানে উনি ওদের উপরে ভরসা করেছিলেন এবং ওনাকে বোঝানো হয়েছিল যে যদি আপনি এই 20 লাখ 30 লাখ 40 লাখ 50 লাখ লোক যদি আওয়ামী লীগ মাঠে নামে, তাহলে হয়তো দেশে রক্তপাত হবে এবং গৃহযুদ্ধ হবে। এই জায়গাটাতে বঙ্গবন্ধু কন্যা এড়াতে চেয়েছিলেন। এবং আমার সাথে এসএসএফ এর চিফের সাথেও পরে কথা হয়েছিল, যখন নেত্রী যেতে রাজি হচ্ছিলেন না, তারা বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি না যান, আমাদের কোনো আপত্তি নেই, বাট আমাদের দায়িত্ব হচ্ছে আপনাকে সেভ করা, এটা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব, এটাতে আমরা ওথ করা আছি পিজিআর এন্ড এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স, যে আমরা আমাদের বন্দুকের গুলি আমরা আমাদেরকে ছাড়তে বাধ্য হবে যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের দম আছে। তখন নেত্রী ভেবেছিলেন যে অনেক মানুষের জীবন যাবে। উনি বুঝছেন যে ওনাকে ক্ষমতাচ্যুত করা হচ্ছে, ওনাকে হত্যার চেষ্টা করা হচ্ছে, এবং উনি এইটাও জানতেন যে ওইখানে 1 থেকে 1,500 ছেলেকে কালো প্যান্ট সাদা শার্ট দেওয়া হয়েছিল, বুকে একটা আইডি কার্ড দেওয়া হয়েছিল, এবং এরা এই 2 বোনকে, জাতির পিতার 2 কন্যা, বঙ্গবন্ধুর 2 কন্যা, স্বাধীনতার স্থপতির 2 কন্যাকে শুধু হত্যা করে তারা যায় নাই,
তারা চেয়েছিল, কিভাবে বলবো কথাটা, হত্যা তো করবেই নৃশংস ভাবে এবং খুব অশ্লীল ভাবে হত্যা করবে। দ্যাট ওয়াজ দেয়ার প্ল্যান। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, এবং বাঁচিয়ে যখন রেখেছেন, আমার বিশ্বাস উনি যে বলেছেন ডিসেম্বর মাসে দেশে ফিরবেন, উনি যা বলেন উনি তা করেন, উনি যা স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। তবে এটা দরকার ছিল, আমি মনে করি বাংলাদেশের মানুষ বোঝা দরকার ছিল যে তারা কি পেয়েছিল, কি হারিয়েছে। বাড়ি ভাই, আপনি বিশ্বাস করবেন, আমার বন্ধু বান্ধব ম্যাক্সিমামই মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। আমি তাদেরকে যখন জিজ্ঞাসা করি, যাদের ইনকাম 50,000, 60,000, 70,000 এরকম ইনকাম, 80,000 টাকা মাসে ইনকাম, 2টা ছেলে আছে, বাচ্চা আছে, 3টা মেয়ে আছে, 1টা মেয়ে আছে, বাড়ি ভাড়া দিয়ে থাকে, আমি তাদের যখন আজকে জিজ্ঞেস করি 60-70,000 টাকা ইনকাম, কিন্তু ইটস নট এ ম্যাটার অফ জোকস, তাদেরকে জিজ্ঞেস করি যে তোরা কেমন আছিস, কারণ আমার জানতে চাই আমি অ্যাকচুয়ালি মানে এই মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত বাদ দেন, এদের অবস্থা কি। এরা আমাকে যেটা বলে যে মাসের 21 দিন 22 দিন তারা ওই টাকা দিয়ে চলতে পারছে, এরপর আর চলতে পারছে না। তারা আমাকে বলে, যাদের ঘরে ইয়াং মেয়ে আছে, যে তারা মেয়েরা সন্ধ্যার পরে তো প্রশ্নই উঠে না বাইরে যাওয়ার, দিনের বেলাও যখন বাইরে যায় তারা প্রচন্ডভাবে আতঙ্কিত থাকে। তারা নিজেরাও খুব জরুরি কাজ না হলে বাসার বাইরে যান না। বড় বড় ব্যবসায়ীদের যখন ফোন করি যে আপনারা কেমন আছেন এখন, এই বড় বড় ব্যবসায়ীরা যখন উত্তর দেন যে অনেক বড় বড় ব্যবসায়ী, তারা যখন নেত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে তখন আপনি কি করছিলেন? তখন আমার বাড়ির সামনে আবার ঢাকায় অ্যাটাক হয়েছে। আমি ওই অ্যাটাককে ফেস করে 3:30 4টার সময় আমি ওই বাড়ি থেকে বেরিয়েছি। আমার 4.5 বছরের নাতি, 4.5 বছর কিংবা 5 বছর, এখন যার বছর 4.5 বছরের নাতি, এখন যার বয়স 6.5 বছর, আমার সেই নাতিকে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল ধরে। আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ছেলের বউকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। মানুষ এসে তাদেরকে উদ্ধার করেছিল, রক্ষা করেছিল। আমি, আমার ছেলে আলাদা হয়ে গেছিলাম, ওরা আলাদা হয়ে গেছিল। সো আল্লাহ তাদেরকে রক্ষা করেছিল মানুষের মাধ্যমে। ওরা যখন মেরে ফেলতে গেছিল, আমার নাতিকে নিয়ে চলে যাচ্ছিল, তখন আমার বউ ঝাঁপিয়ে পড়েছিল তাদের উপরে, আমার স্ত্রী। সেই ট্রমার থেকে এখনো সে বেরোতে পারেনি এবং মুক্তিপণ দাবি করছিল। তখন চারিদিক থেকে হাজার হাজার মানুষ এসে তাদেরকে রক্ষা করেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর মানে তার ফেরেশতা হিসেবে তাদেরকে পাঠিয়েছিলেন। দাবি করছিল, এদের চেহারা, পোশাক কিরকম? এরা সব তখন মদ্যপ অবস্থায় ছিল, মানে কারোর হাতে অস্ত্র, কারোর হাতে ছুরি, মানে আমার বউ তো কাউকে ছিল না এদেরকে। হ্যাঁ, এবং আমার বউর যেটা কথা ছিল, আমার মেয়ে যেটা বলেছিল যে ম্যাক্সিমাম ছিল ড্রাঙ্ক, অ্যালকোহল অবস্থায় ছিল তারা, মানে কোনো সেন্স ছিল না। কিন্তু আমার মেয়ের হাতে টেলিফোন ছিল একটা। এটা ঢাকার থেকে একটু দূরে, নারায়ণগঞ্জে না, ঢাকার থেকে দূরে একটু সাভার সাইডে এই ঘটনাটা ঘটেছিল। মানে একটা সেফ প্লেসে যাওয়ার সময় ওরা জানতো না যেটা আমার বাচ্চা, আমার পরিবার, এটা জানতো না। কিন্তু বাস একটা মহিলা পেয়েছে, 3টা মহিলা, একটা ছোট বাচ্চা পেয়েছে, এইটাই। আমার পরিবার যদি জানতো তো মেরেই ফেলতো হয়তো বা। তখন ওখানে আমার যারা সার্কেল ছিল, যারা ওদেরকে নিয়ে যাচ্ছিল, তখন যখন আমার মেয়ে টেস্ট করে দিয়েছিল যে আমরা উই আর ইন ডেঞ্জার, সেভ আস, তখন এলাকার মানুষকে ওরা বলার পরে তখন এলাকার মানুষ চারিদিক থেকে ওদেরকে ঘিরে ফেলেছিল এবং ওই লোকগুলি থেকে ওদেরকে উদ্ধার করেছিল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপর যাই হোক, এরপরে আমি দেশ ছাড়লাম, আমি ভারতে গেলাম। হ্যাঁ, আমি আগস্টের শেষে গেছি। আমার তো যাওয়ার অভ্যাস আছে অনেক আগেই, বারবারই যাই আমি। হ্যাঁ, সো এরপরে আমার স্ত্রী আগস্টের শেষের মাঝের সময়টা কোথায় ছিলেন? আগস্টের শেষ নাগাদ, এই মাঝ সময়টা আমি ঢাকায় ছিলাম। আচ্ছা, ঢাকায় ছিলাম, একবারে ওদের বাড়ির সামনেই ছিলাম। বাট আমাদের মজা হচ্ছে, আমরা তো ছোটবেলা থেকে আন্ডারগ্রাউন্ডে অভ্যস্ত। হ্যাঁ, তো আমরা ধরা খাওয়ার লোক সহজে না, আর আল্লাহ সেভ করেছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আমার ছেলেকে নিয়ে চিন্তিত ছিলাম, যেহেতু আমার সাথে ছিল, ও তো রাজনীতি করেনি কোনো সময়। ওর নামেও প্রায় 200-র উপরে মামলা হয়েছে। হ্যাঁ, এবং আইসিটিতে মামলা চলছে। আমার ছেলে, আমার ইটস ভেরি ইন্টারেস্টিং, মানে কি বলবো, আমার নামে, আমার ছেলের নামে, আমার ভাতিজার নামে, ঠিক আছে, ইটস ফাইন, আমার দলের নেতাকর্মীদের নামে, ওটাও ফাইন।
বাট আমার ছেলের শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি সবাই মার্ডার কাছে আসামি, এবং আইসিটিতে মামলা চলছে, হয়তো ফাঁসি টাসি দিবে হয়তো বা। শেখ হাসিনাকেই ফাঁসি দিয়ে দিয়েছে, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া মানে তো বাংলাদেশকে ফাঁসি দেওয়া। আমি আল্লাহর ওলিয়া উলিয়ার দরবারে তার জন্য প্রতিদিন দোয়া করানো হয়, এবং আমার সেটার থেকেই বিশ্বাস যে আল্লাহর ওলিয়া উলিয়াদেরকে যেভাবে এই খুনি ইউনূস সরকার থেকে আরম্ভ করে এখন পর্যন্ত যেভাবে অপমান করা হয়েছে, যেভাবে আমি বুঝি না বাড়ি ভাই, আপনি অনেক জ্ঞানী লোক, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলেন, প্রথম বিশ্বযুদ্ধ বলেন, পৃথিবীর যত যুদ্ধের ইতিহাস বলেন, আমি তো কোথাও দেখি নাই এই জিনিস, শুনিও নেই এই কান দিয়ে। আপনার নিজামুদ্দিন আউলিয়ার মাজারে একটা ছবি প্রকাশ হয়েছিল অনেক পরে মনে হয়। জি, আমি ওইটা সেপ্টেম্বর মাসে, জি সেপ্টেম্বর মাসেও কি দিল্লিতে ছিলেন? জি, আমি দিল্লিতে গেছিলাম ওই সেপ্টেম্বর মাসে। আমার বউ, আমি আগস্ট মাসে 28 থেকে ঢুকি, আর আমার বাচ্চারা বোধহয়, আমার স্ত্রী, আমার মেয়েরা, আমার নাতি, এরা, আমার ছেলের বউ, এরা ঢুকে বোধহয়, সম্ভবত আমি ঠিক অ্যাকুরেট মনে নেই, সেপ্টেম্বর মাসে 5, 6, 7 তারিখের দিকে ঢুকে। এরপরে আমি ওখান থেকে কলকাতা যাই। আমার ওদের অবস্থা খুবই খারাপ ছিল, শারীরিক অবস্থা ট্রমায় চলে গেছিল, বিশেষ করে আমার নাতির জন্য। আমার স্ত্রী কথা বলতে পারছিল না ওই ঘটনাটার কারণে, ওরা আর মেনে নিতে পারছিল না। তো তারপর ওখান থেকে যাই ইয়েতে, দিল্লি যাই। ছবিটা কিভাবে প্রকাশ পেল? এটা কেউ কি প্রকাশ করলো না আপনি ইচ্ছে করে প্রকাশ করলেন? না, ওখানে একজন লোক ভিডিও করেছিল বোধহয়, সম্ভবত। আচ্ছা, জি জি জি। তো আমার প্রশ্নটা যেটা করতে গেছিলাম যে বাড়ি ভাই, যে আপনি শুনেছেন কিন্তু আমি জানি না, এই যে বাংলাদেশে তারেক জিয়া দেখলাম যে উনি এরপরে ইন্ডিয়া থেকে বাইরে কবে গেলেন? ইন্ডিয়া কতদিন ছিলেন? ইন্ডিয়ায় আমি কয়দিন ছিলাম, আমি ওখান থেকে যাই আবার আজমির শরীফ থেকে আবার ওখানে আসি, 10-12 দিন ছিলাম। তারপরে আমি বাইরে আসি, বাইরে এসে আবার যাই, আমি যাতায়াতের মধ্যেই আছি। দুবাইতে বা কোথাও একটা ছবি প্রকাশ পেয়েছিল? জি, আমি দুবাইতেও থাকি। দুবাই থাকি না আমি দুবাইয়ের থেকে একটু দূরে, আমি আজমানের ওদিকে যাই থাকি। হ্যাঁ, দুবাইতে একটু এক্সপেন্সিভ জায়গা, আজমান একটু বাংলাদেশের লোক বেশি থাকে, ওদিকে থাকি। তারপরে এখন তো আমেরিকায় আছি, আমার চিকিৎসার জন্য এসেছি, কিন্তু চিকিৎসাটা হলো না আমার পায়ের, এরা পারলো না করতে, কারণ আমার সমস্ত শরীর স্প্লিন্টার ভরা, আমার পা দুটো অকেজ হয়ে যাচ্ছে। তো এমআরআই করতে হবে, কিন্তু এরা কোনো অবস্থাতেই শরীরে স্টিল থাকলে এমআরআই করবে না। তো এখন আবার আমাকে যেতে হবে অন্য দেশে, ওখানে যে হয়তো বা আমাকে অধিকার ডাক্তারের সাথে কথা বলে এমআরআই করতে হবে। আমার নার্ভগুলি অকেজ হয়ে যাচ্ছে, সো দোয়া করবেন আমার জন্য। এখন বলেন আপনার কি বলতে চাচ্ছিলেন আপনি? আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ভাই, যে আমি দুটো প্রশ্ন করি, যে সাংবিধানিকভাবে এই সরকারের কিন্তু কোনো বৈধতা নাই, বাট আমি ধরে নিলাম এটা একটা সরকার, বৈধ সরকার আমি ধরে নিলাম, এবং ধরে নিলাম তারেক রহমান এবং একজন বৈধ প্রধানমন্ত্রী। আমার কাছে ওনার একটা প্রথম প্রশ্ন, আমি যে মেয়েটার ঘটনা বললাম, এটা একটা ঘটনা। উনি এখন বলবেন আমি তো এখন ক্ষমতা ছিলাম না, ইউনূস ক্ষমতা ছিল, ফাইন। আপনার কাছে আমার প্রশ্ন, ওনার কাছে প্রশ্ন, এই যে শত শত পুলিশ হত্যা করা হলো, প্রেগনেন্ট মহিলা পুলিশের, তাদেরকে হত্যা, আমার খুব মায়া লাগে এই পুলিশদের জন্য। আমি দেখলাম 2 দিন আগে যে হবিগঞ্জের কি একটা আছে, জুলাই যোদ্ধা, এটা নেংটি ইন্দুর সাইজ, আমি এর নাম জানি না, নেংটি ইন্দুর সাইজ, একে পুলিশ গ্রেপ্তার করলে আগেও করেছিল একবার, তাকে ছেড়ে দিতে বাধ্য হলো, সে থানায় বসে বলতেছে কিভাবে পুলিশ মারছে। এটা একটা সভ্য রাষ্ট্র? হ্যাঁ, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি যখন প্রধানমন্ত্রী হবেন সবারই হবেন, এই পুলিশকে যিনি হত্যা করলো বিচার করলেন না কেন? স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে আমি জিজ্ঞেস করতে চাই, সালাউদ্দিন সাহেবকে, আমাদের লোকজন তো ডেলি অ্যারেস্ট করছেন, প্রতিদিন অ্যারেস্ট করছেন। গত কয়েকদিন আগে আগস্ট মাসে ঢাকায় বসুন্ধরা থেকে আমার 53 জন লোককে অ্যারেস্ট করেছেন, করেন, আরো করেন, 25 লক্ষ লোকের নামে মামলা করেছেন, দেন আরো দেন, নো প্রবলেম। কিন্তু আপনি যে সচিবালয়ে বসেন, সেই সচিবালয় থেকে পূর্বাঞ্চলে যেখান থেকে আপনি চিটাগাঙে যান, আপনি একটু খবর নেন, খোঁজ নেন, ওইখানে 4টা মাদ্রাসাতে, এটা আমি 2-3 মাস আগের ঘটনা বলছি, এখন হয়তো বেড়েছে আরো, এবং 2টা মহিলা মাদ্রাসা, আর বাকিগুলি পুরুষ মাদ্রাসাতে অস্ত্রের ট্রেনিং হচ্ছে, এবং ভয়ঙ্কর অস্ত্রের ট্রেনিং হচ্ছে, এবং সেখানে
লস্করে তৈয়বা, যেটা সজিবাদের জয় বলেছেন, লস্করে তৈয়বা, আল কায়দা, যেটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ স্বীকার করেছে, তারা সেখানে কাজ করছে। যখন আমাদের সাথে 19শে জুলাই সংঘর্ষ হলো, আমি বুঝতে পারিনি যে আমার সাথে সরাসরি সংঘর্ষ করবে এরকম লোক নারায়ণগঞ্জে নাই। আর বিএনপির সাথেও যারা মূল লিডার তারা আমাকে সম্মান করতো। এমনি রাস্তার ছেলেপেলে যেগুলি আছে টোকাই, তাদের কথা বাদ দেন। নারায়ণগঞ্জের অবস্থাই বলি আজকে কি অবস্থা। বাড়ি ভাই গত 1 মাসের মধ্যে, এই গত পরশু দিনের আগের দিন, নারায়ণগঞ্জে ইসদাইন নামে একটা এলাকা আছে, আমার এলাকাতে পড়ে, আমার বাড়ির পাশে, আমার যে বাড়ি যেটা ভেঙে দেওয়া হয়েছে, ওখানে পুলিশের উপরে গুলি করা হয়েছে, মাদক ব্যবসায়ী গুলি করেছে। তারপরে মাঝদার এলাকায় কয়েকদিন আগে র্যাব আর পুলিশকে পিটিয়েছে। তার কয়েকদিন আগে গত 1 মাসের মধ্যে 2 বার র্যাব পুলিশ, আর গত 3 দিন আগে না 4 দিন আগে ওপেন পুলিশকে গুলি করা হয়েছে। এই হচ্ছে একটা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি। তো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বলতে চাই, আপনার তো একটা মেয়ে আছে, আমার একটা মেয়ে আছে, আপনার মেয়ে আমার মেয়ে সমবয়সী, অলমোস্ট কাছাকাছি হবে। আপনার মেয়েটা ব্রিটেনে মানুষ হয়েছে এবং আমি বিশ্বাস করি সে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছে। এটা কাজ করেন। আমি শামীম ওসমানের বিরুদ্ধে তো ফাঁসির আদেশ হবে আমি জানি, ওইটার জন্য আপনার কাছে কোনো কার্পণ্য দরকার নেই। আমরা কবে আসবো সেটাও আমরা জানি, ইনশাল্লাহ আল্লাহর হুকুমে, রসুল পাক রসিলায়, মানুষের দোয়ায় জনগণকে নিয়ে আসবো। সেটা আমার দরকার নেই, কোনো ফেভার চাচ্ছি না। আপনার মেয়ে জাইমা রহমান একটা শিক্ষিত মেয়ে, ব্রিটেনে লেখাপড়া করেছে, অ্যাজ পার মাই যত নলেজ, আমি যত জানি সে ল পড়েছে বোধহয়। তাকে দিয়ে গোপন একটা টিম করেন তো সারা বাংলাদেশে। যে ওই যে একটা মেয়ের কথা বললাম, সাংবাদিক, ওই রকম কয়টা মেয়ের শ্লীলতাহানি হয়েছে, কতগুলি মেয়ে ধর্ষণ হয়েছে, বিচার করবেন? সাহস আছে কিনা তো দেখান না। আপনি নিজে নির্বাচনী প্রচার করলেন কোত্থেকে? শাহজালাল বাবার দরকার থেকে। মানলে আমি খুব খুশি। অলিয়াকে যদি সম্মান করে আমি খুশি। হ্যাঁ, আল্লাহর অলিয়াকে বেজ্জত করলে অলিয়া রাগ করে না, কিন্তু আল্লাহ ছাড়েন না কাউকে। তো যেই অলিয়া শাহপারান বাবার মাজারে পর্যন্ত মানুষ মেনে ফেলা হলো, একজন আল্লাহর অলিকে কবর থেকে উঠিয়ে, মানে যেটা আমি বারবার বলার চেষ্টা, এটা আমি আজ পর্যন্ত আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় যখন আমি দেখি এটা, যে কবর থেকে উঠিয়ে নাচছে, তাকে লাঠি দিয়ে পিটাচ্ছে এবং শেষ পর্যন্ত ওনাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। এরা মুসলমান? এর নাম ইসলাম? ইসলামের কোথায় লেখা আছে এটা? এটা তো ইসলাম ধ্বংসকারী। ওরা তো আমার পবিত্র ধর্ম ইসলামকে ধ্বংস করে দিচ্ছে ধর্মের নামে। উই হ্যাভ টু প্রোটেক্ট দেম, উই হ্যাভ টু সেভ আওয়ার ধর্ম। আমার ইসলামকেও আমাকে রক্ষা করতে হবে। আমার ধর্ম আমার, যার যার ধর্ম তার কাছে। আমি খারাপ লাগে বাড়ি ভাই, আমার প্রচুর বন্ধু বান্ধব আছে হিন্দু, হ্যাঁ, এবং এরা কেউ রাজনীতি করেনি, মানে নর্মাল সাধারণ মানে হিন্দু পরিবার। এরা নারায়ণগঞ্জে থাকে না, ঢাকায় থাকছে এবং পরিচয় দিচ্ছে তারা মুসলমান হিসেবে বাড়ি ভাড়া নিয়েছে। কেন? এই বাংলাদেশের জন্য কি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই জীবন দেয় নাই? কথায় কথায় ভারতের বিরোধিতা করা হচ্ছে। টার্গেটটা কি অ্যাকচুয়ালি ওদের গোল কি? শেখ হাসিনাকে মানে উৎখাত করা, জাতির পিতার কন্যাকে উৎখাত করা? না, এটা একটা গ্লোবাল পলিটিক্স। আমাদের মাটিটাকে ব্যবহার করতে চায় কারা? যারা 1971 সনে আমাদের বীর মুক্তিযোদ্ধার কাছে এবং ভারতের সেনাবাহিনী যখন সাহায্য করেছিল, তাদেরও 30,000-এর উপরে সেনাবাহিনী নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন আমাদের স্বাধীনতার জন্য। যখন 90,000 পাক বাহিনী নাকে খত দিয়ে বাংলাদেশের মানুষের কাছে, মুক্তিযোদ্ধার দামাল সন্তানদের কাছে সারেন্ডার করেছিল, আমার বাবাও তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সেদিন সারেন্ডার করেছিল। এবং সেই দিনের পর দিন আমার বাবা বঙ্গবন্ধু পরিবারকে মুক্ত করতে গেছিলেন, তখনও আটকে রেখেছিল ওরা বুঝতে না পারে, ওরা জানতো না স্বাধীন হয়ে গেছে। ওরা গুলি করেছিল ছাদের থেকে, যেখানে আপা বঙ্গমাতা সহ তার পরিবারকে আটকে রাখা হয়েছিল। আমার বাবা বুকে গুলি খেয়েছিলেন, বুকে গুলি এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে গেছিল। আমার বাবা থামেন নাই, আমি তারই সন্তান। তারপরেও আমার বাবা সামনের দিকে এগিয়ে গেছিলেন, যেটা জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আজকে ওরা যেটা চাচ্ছে, বাংলাদেশের মানুষকে বুঝতে হবে ওরা চাচ্ছেটা কি। ওরা চাচ্ছে 71-এর সেই পরাজিত শক্তি প্লাস আজকে ওরা বলছে রোহিঙ্গারা কি? রোহিঙ্গা না, ওরা বাংলাদেশি, ওরা বাঙালি। সো
বুঝতে হবে কিন্তু কোন দিকে নিয়ে যাচ্ছে তারা ইন্টারন্যাশনাল পলিটিক্সটাকে। সেখানটাতে আমাদের আরাকানরা ধরে ধরে আমাদের মানুষ ধরে নিয়ে যাচ্ছে, কই বাংলাদেশ সেনাবাহিনী ওখানে যাচ্ছেন না কেন? উদ্ধার করে নিয়ে আসেন, ওইটা নিয়ে ঘুরছেন না কেন? আমার প্রশ্ন। সেনাবাহিনী একজন কর্নেলকে আমি দেখলাম দিনে দুপুরে রাস্তার মধ্যে, অবসরপ্রাপ্ত কর্নেলকে কিভাবে বেইজ্জত করা হলো, মারতে গেল তাকে এবং 2-4টা ধাক্কাও দিল। এটা কোন বাংলাদেশ? পুলিশকে হত্যা করা হচ্ছে, সাংবাদিককে হত্যা করা হচ্ছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব শিক্ষিত লোক নাকি শুনেছি অনেক, ওকে ফাইন, উনি বললেন প্রধানমন্ত্রী কি ইন্ডিয়া যাবেন না কেন? জাতির পিতার কন্যা শেখ হাসিনা ভারত থেকে বক্তব্য দিচ্ছেন, ওকে ফাইন, এই জন্য যাবেন না। হ্যাঁ, আমি একটা সাংবাদিক পেলাম না ফজলু বাড়ি ভাই, বলে পত্রিকার সাংবাদিকদের স্বাধীনতা দেওয়া হয়েছে। এর নাম স্বাধীনতা যে কেউ সাহস করে জিজ্ঞেস করলো না যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনার প্রধানমন্ত্রী, আপনার নেতা তারেক রহমান যখন লন্ডনে ছিলেন 17 বছর 16 বছর, উনি তো ওখান থেকে ব্রিটেন থেকে একের পর এক বক্তব্য দিয়ে গেছেন, সেটা আইন ভঙ্গ করেনি? এই প্রশ্নটা করার মতো একজন সাংবাদিক ওখানে ছিলেন না, হয়তো ছিলেন কিন্তু সাহস পান নেই। দিস ইজ দ্য সিচুয়েশন। আমাদের 3টা জেনারেশন, হোসেন জিল্লুর রহমান সাহেব খুব সুন্দর একটা কথা বলেছেন যে আমাদের কয়েকটা জেনারেশন নষ্ট হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 দিন আগে দেখলাম মুসলিম হল না কোন হলে শিবিরের ছেলেরা প্রক্টরকে আটকে রেখেছে, ছাত্রের হাতে শিক্ষক মার খাচ্ছে। আমার প্রশ্ন আজকে বাংলাদেশের মানুষের কাছে, যারা আন্দোলন করেছিলেন 98% যারা ইয়াং জেনারেশন ছিল এবং মিডল ক্লাস ছিল, লোয়ার মিডল ক্লাস ছিল, এরা এই ফেসবুক, টুইটার কিংবা আমার কাছে এগুলি কিচ্ছু নাই, এগুলি দেখে বিভ্রান্ত হয়ে তারা এই আন্দোলনে শরিক হয়েছিল। আমি তাদের দোষ দিই না, ইট ওয়াজ এ ম্যাটিকুলাস ডিজাইন। কে বলেছিল সুদখোর? ইউনূস নিজেই বলেছে, কিন্তু আমি বলি না ওনাকে সুদখোর, উনি ভদ্রলোক, বয়স্ক মানুষ, আমি ওনাকে বলি না। কিন্তু আমি দেখি বাংলাদেশে কিছু সাহসী লোক আছেন যারা টকশো করেন, ওনারা বলেন ওনাকে সুদখোর, তারপরে বলেন বেঈমান, আরেকটা বলেন যেটা, সেটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, দেশ ধ্বংসকারী। দেশ ধ্বংসকারী। হামের টিকার জন্য বাংলাদেশে 1000-এর উপর বাচ্চা মারা গেল। একজন স্বতন্ত্র সংসদ সদস্য, সম্ভবত ওনার নাম শেখ মুজিবুর রহমান ইকবাল, উনি 2বার কোর্টে গেলেন যে মামলা করলেন যে এই ঘটনার ইউনূস সরকারের বিরুদ্ধে, এবং তখনকার স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী যারা দায়িত্বশীল ছিলেন, কেন হামের টিকা আনা হলো না? WHO তো পরিষ্কারভাবে বলেছে। এই যে 1000 শিশু আরেকটা প্রসঙ্গ একটু যাই, আওয়ামী লীগের ভুল কি দেখেন এখন আপনি এই অবস্থানে দাঁড়িয়ে? আওয়ামী লীগের ভুল হলো যে জাতির পিতার কন্যার সাথে কোনো, আমরা ঠিক ওইভাবে যেমন কি বলবো, উনি দেশের উন্নয়ন নিয়ে এত ব্যস্ত ছিলেন, বাবার স্বপ্ন বাস্তবায়ন নিয়ে, উনি যাদের দায়িত্ব দিয়েছিলেন আমাদের মতো দলটার দিকে খেয়াল রাখতে, আমরা সেটা রাখিনি, আমরা সেটা রাখতে পারিনি। এবং আমি ক্ষমা প্রার্থী আমার প্রজন্মের কাছে, আমার সন্তানদের কাছে, আমার বাচ্চাদের কাছে, যে এই যে ইউনূসের বক্তব্য যে ম্যাটিকুলাস ডিজাইন, উনি কিন্তু খুব সাকসেসফুলি দেশকে ধ্বংস করেছেন। এই ম্যাটিকুলাস ডিজাইন থেকে আমাদের বাচ্চাদেরকে আমরা রক্ষা করতে পারিনি, এই জন্য আমি আমার সন্তানদের কাছে ক্ষমা চাই। এবং খুব পপুলার 2টা নাম ছিল, একটা হচ্ছে শামীম ওসমান আর একটা হচ্ছে জয়নাল হাজারী। জি জি, এখন কি মনে হয় এই 2টা মানুষ আওয়ামী লীগের অ্যাসেট ছিল না বার্ডেন? এটা 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 ডিসাইড করবে জনগণ। তবে একটা জিনিস কি বাড়ি ভাই, আমি 2006 যখন দেশে ফিরলাম, এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্যতা। 2006 দেশে ফিরলাম, তখনও কিন্তু আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তখন আমি 1 থেকে 2006 পর্যন্ত বিদেশে ছিলেন না? বিদেশ ছিলাম, কারণ আমি তখন পঙ্গু ছিলাম পুরোপুরি, এবং আমি নেত্রীর নির্দেশে এবং ছোট আপার নির্দেশে আমি চলে যাই। এবং যারা বম ব্লাস্ট করেছিল আমার পার্টি অফিসে, যে 20 জন মানুষ মারা গেছিল RDX, এবং 2 ভাই এখন ভারতের তিহার জেলা আছে, লস্করে তৈয়বা লোকটা, মুরসালিন এবং মুন্তাকিব, আমি ওই হত্যার বিচার পাইনি, সরি টু সে, আমি পাইনি। আমার 20টা মানুষ মরে গেছে, আমি বিচার পাইনি এখন পর্যন্ত। সো সেখানে আমি যখন 2006 একদিনের নোটিশে, জাস্ট একদিনের নোটিশে, আমার মনে আছে 24শে ডিসেম্বর আমি দেশে ঢুকেছিলাম, আমাকে গ্রেফতার করার জন্য 9 ডিভিশনের একটা পুরো ব্যাটালিয়ন, বিজিবি, তখন ছিল BDR, র্যাব, পুলিশ, এবং নট লেস দেন 5000 টোটাল সব মিলিয়ে আমার এলাকা ঘেরাও দিয়েছিল।
আমি প্রায় 20 দিন ওই এলাকায় ছিলাম। আমাকে 1.5 লক্ষ লোক পাহারা দিয়ে রেখেছিল, এ ঢুকতে পারেনি। এখন আমি অ্যাসেট না সাবজেক্ট সেটা না, আমি সাবজেক্ট এইটা যে আমি যেই ভালোবাসা সেদিন মানুষ, ওরা কারা, কেন পাহারা দিচ্ছিল, কোথা থেকে খাচ্ছিল, কিভাবে খাচ্ছিল, কনকনে শীত ঠান্ডা, বাট সেনাবাহিনীও ঢুকতে পারেনি সেখানে, পুলিশ বিজিআর তো বহু দূরের কথা। সো আমার জীবনে এটা অনেক বড় পাওয়া। নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলাটা নিয়ে কি বলবেন আজকে? নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার ব্যাপারে ইজ ভেরি ইন্টারেস্টিং। আমি 1 বার না 2 বার না 20 বার বলেছি, বারবার বলা হচ্ছে যে এই মামলাতে আমি ছিলাম, আমার ছেলে ছিল। আমি প্রেস কনফারেন্স করে আমার পাসপোর্ট দেখিয়েছি, আমার ছেলের পাসপোর্ট দেখিয়েছি। ওরা বলছে আমরা সশরীর উপস্থিতি থেকে ত্বকী নামে কোনো বাচ্চা আছে রফিক রাব্বি, এটাও আমরা জানি না, আর রফিক রাব্বির কোনো ফ্যাক্টরও ছিল না। এটা আরেকজন আছে এটার পিছনে, আমি তার নাম বলতে চাই না। হ্যাঁ, তারা এটা একটা কোনোভাবে যখন প্রোটেক্ট করতে পারছিল না এভাবে করছিল। তো আমরা তখন কিন্তু দেশেই ছিলাম না। অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ ইন দুবাই, এবং আই শো মাই পাসপোর্টের টিকিট সারা বাংলাদেশের সমস্ত সাংবাদিক ডেকে আমি প্রেস কনফারেন্স করে, তারা যখন সব বলে শেষ করেছে আমার বিরুদ্ধে এবং আমার ছেলের বিরুদ্ধে, তখন কিন্তু আমার ভাতিজার বিরুদ্ধে বলে নেই। সবটা অভিযোগ দিয়েছিল আমি, আমার ছেলে আর আমাদের কয়েকজন লোকের নাম। আমিও শুনছিলাম, এনজয় করছিলাম। দেখ, ওরা যখন দিয়ে সব শেষ করেছে, তখন আমি যখন পত্রিকা আমি আমার কি পাসপোর্ট শো করেছি, তখন আবার চুপ হয়ে গেল। কিছুদিন পরে আবার টার্ন করলো আমার ভাতিজার দিকে। তো এটা নারায়ণগঞ্জের রাজনৈতিক কৌশল, এবং এটার পিছনে অনেক শক্তি কাজ করেছে, অনেক শক্তি কাজ করেছে। আপনার চাকরি নায়িকা কবরী, তাকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মনোনয়ন দিয়েছিলেন, তিনি এমপি হয়েছিলেন। চাকরির সাথে কিন্তু আপনার সম্পর্ক তখন ভালো ছিল না। না, ওনাকে নমিনেশন নেত্রী দেয়নি, ওনাকে নমিনেশন দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম আমি নিজে। আচ্ছা। এবং আমি নিজে দিয়েছিলাম, আমার বড় ভাই মেজো ভাই সেলিম উসমান টোটাল ফান্ডিং করেছিলেন, টোটাল নির্বাচনটা আমরা করেছিলাম। কিন্তু ওনার সাথে কিছু মানে কি বলবো, কিছু বাজে লোকের ইয়েতে উনি পড়ে গেছিলেন। উনি তো আসলে রাজনৈতিক অঙ্গনের লোক না, উনি পরে বুঝতে পেরেছিলেন এটা। এবং যখন ওনার পরের এমপি ছিলেন না, পরে উনি আমাকে ডেকে নিয়েছেন, ডেকে নিয়ে আমাকে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, মাফ, মানে যেখানে চলে গেছেন দুনিয়া থেকে, আমাকে, আমার সবচেয়ে প্রিয় চাচি ছিলেন উনি, আমার সাথে সবচেয়ে বেশি সম্পর্ক ছিল ওনার। এই জন্যই ওনার জন্য আমি বলেছিলাম, হ্যাঁ, আমি অনুরোধ করেছিলাম নেত্রীকে নমিনেশন দেওয়ার জন্য। ওনার সন্তানদের কি অবস্থা? আছে, ভালোই আছে মোটামুটি, বেশ নিরাপদে আছে না? নিরাপদে? ওরা ভালো আছে, জি জি জি, ওরা ভালো আছে। আরেকজন নেত্রী নারায়ণগঞ্জে শেরলে আছে আইভি, তার সাথে আপনার সম্পর্ক ভালো ছিল না? না, ভালো তো, তার সাথে আমার সম্পর্ক ভালো, ভালো। আমার সাথে তার পার্সোনালি কোনো মানে খারাপ সম্পর্ক কোনোদিন ছিল না। রাজনীতি করতে গেলে একটা বড় পরিবারে, হ্যাঁ, ভাই বোনের মধ্যে একটা যদি অনেক বড় পরিবার থাকে, নিজেদের ভাই বোনদের মধ্যে কিন্তু সমস্যা থাকে, সেরকম ছিল। কিছু কিছু জিনিস যেমন আমার সাথে মিলে না, হ্যাঁ, যেমন যাক, আমি এই ব্যাপারটা আর কিছু বলতে চাই। এখন উনি মুক্তি পেয়েছেন, আর আমি দেখেছি উনি আপনাকে পালিয়ে বেড়াতে হচ্ছে, এই বিষয়টা না, ওনাকে, উনি বাসায় আছেন আলহামদুলিল্লাহ, উনি মুক্তি পেয়েছেন, এবং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ও মুক্তি পেয়েছে আমার ছোট বোন, এবং মুক্তি পেয়ে ও সরকারকেও ধন্যবাদ জানিয়েছে, আমি দেখেছি। হ্যাঁ, তো এবং আমার যত জানা মতে সে ইজ ফাইন, সে ভালোই আছে, তার এখন আর কোনো। আপনার কি পরিমাণ নেতা কর্মী অ্যারেস্ট হয়েছে, খুব বাজে অবস্থায় আছে, জানতে পারেন? হাজার 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 অ্যারেস্ট হচ্ছে, প্রতিদিন ছাড়া পাচ্ছে, আবার অ্যারেস্ট হচ্ছে। বাড়িঘর ছাড়া আছে কমসে কম 10 থেকে 20,000, 20,000 তাও মিনিমাম 20,000 বাড়ি। আরেকটা প্রশ্ন আমি ভুলে যাবো, হ্যাঁ, আমি এটা করতে চাই। আমাদের ফখরুল সাহেব, আমি ওনাকে ব্যক্তিগতভাবে ওনার কথাবার্তা ভালো লাগে, আমার সম্মান করি। উনি রাষ্ট্রপতি হবেন শুনছি, হ্যাঁ, উনি রাষ্ট্রপতি হবেন, কিন্তু মিটিং এ সবাইকে বিদায় নিতেন আজকে, ভোট হবে, রাষ্ট্রপতি হবে শুনতেছি। তো আমার কথা হচ্ছে, আমাদের দেশের সম্মানটা কোথায়? আমি বারবার বলছি, এই সরকারের কোনো বৈধতা নাই, ধরে নিলাম বৈধ, উনি রাষ্ট্রপতি হবেন,
যে আমি এই প্রসঙ্গে আসবো, একটা জিনিস বলেছে যে যে ওবায়দুল কাদেরের মুখে সেই স্লোগানটা পরে বেশি জনপ্রিয়, যেটা আপনি প্রথম দিয়েছিলেন। জি, খেলা হবে। তো ওইটা কিন্তু অনেকে লিখছেন কিন্তু এখানে, সেই খেলার আগে আপনি কোথায় গেলেন? না, খেলা রেখে যায়নি। আমি একটা জিনিস তাদেরকে বলতে চাই, যারা বলতে চান যে আমরা এখন চলে এসেছি কেন। সামটাইমস ডিফেন্স ইজ দ্য বেস্ট অফেন্স, সামটাইমস অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। আমরা দেখতে চেয়েছিলাম যে ইউনূস সরকারের আমলে নাকি মানুষ সোনার চামচ দিয়ে ভাত খাবে, বাংলাদেশ নাকি স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে। এক মহিলা ক্ষমতাচ্যুত হওয়ার পরে, আমি ফেসবুক নাই, আমি ইউটিউবে দেখলাম, সে বলছে 16 বছর ধরে একটা পাঙ্গাস মাছের পেটি খাইনি। ফাইন, আমার মনে হচ্ছে এখন তারা সবাই পাঙ্গাস মাছের পেটি তো খাচ্ছেনই, আমার মনে হয় সাথে মুরগির মাংস, খাসির মাংস সবকিছুই আছে, গরুর মাংস সবকিছুই আছে। আসলে কি আছে? মানুষের ক্রয় ক্ষমতা আছে কিনা এটা আমি জানতে চাই, যে মানুষ কি অবস্থায় আছে। সো এটা মানুষ আজকে বুঝতে পেরেছে। তো আজকে ইউনূস নেতাকর্মীকে কিভাবে সাপোর্ট দিচ্ছেন আপনি? সেই নেতাকর্মীদের, এই যে আপনি বললেন হাজার হাজার নেতাকর্মীর বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য নানাভাবে, আমি আমি একা তো সাপোর্ট দিচ্ছি না, ইটস এ টিম ওয়ার্ক। আমরা সবাই যারা যারা একটু একটু ভালো আছি, মোটামুটি একটু ভালো ছিলাম, তারা সাপোর্ট করছে আমার। আমি এইটার ব্যাপারে বলতে চাই না, আমি যদি বলতে যাই তারা দেখা যাবে যারা সাপোর্ট করছে তারা আবার কালকের থেকে তারা আবার নাই হয়ে যাচ্ছে। আপনি ভালো আছেন কিভাবে? আমি সবসময় ভালো থাকি, এটা আমি অভ্যস্ত এই লাইফে। দেশে নাই, দেশে যে মানুষরা থাকে না সে কি ভালো থাকে? না, আকাশের পাখি যদি খাঁচা বন্ধ করে সোনার খাঁচা রাখা হয় সে কি ভালো থাকে? সে যদি ভালো না থাকে, ভালো তো নাই। আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, আমি আমার আব্বা আম্মা ভাইয়ার কবর জিয়ারত করতে পারি না। আমার এখন রাজনীতি করব, সংসদ সদস্য হব, মন্ত্রী হব, এমপি হব, আমার কিচ্ছু দরকার নেই। আমার যদি ইচ্ছা করে এখন দেশে যাব, 32 নম্বরটা ভেঙে দেওয়া হয়েছে, আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছি, ওখানে যে মন করে স্লোগান দিব জয় বাংলা বলে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিব। এরপরে যাব আমার আব্বা আম্মা ভাইয়া, আমার দাদা দাদি, ওনাদের কবরটা জিয়ারত করব। এরপরে যদি আল্লাহর হুকুম হয়, আল্লাহ যদি কবুল করেন, আমার সমস্ত বংশে যারা আছেন সবাইকে নিয়ে আল্লাহর ঘরটা জিয়ারত করব। জিয়ারত করে এরপরে আসবো। ইলেকশন করব কিনা মনে হয় না, কতটুকু রাজনীতি করবো সেটা জানি না, তবে দেশের মানুষের সেবা করব এবং যেখানেই থাকি জাতির পিতার আদর্শের একজন কর্মী হিসাবে যেটুকু করা দরকার সেটা করব। কিন্তু কিছু চাওয়া পাওয়া সহজভাবে বললেন, তো সহজভাবে বলে দিলেন দেশে আসবেন, আসলে এই করবেন সেই করবেন, দেশে আসলে সেই স্বাভাবিক অবস্থা কি পাবেন? হ্যাঁ, জাস্ট ওয়েট এন্ড সি বাড়ি ভাই। কেন খুব কনফিডেন্সের সাথে বলছেন আপনি? দেশে আসার পরে হবে আপনাদের পক্ষে? আপনি 100% কনফিডেন্স নিয়ে বলছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দেশে যাব, বিজয়ের মাসেই দেশে যাব। বিজয়ের মাসে আবার বিজয় হবে শেখ হাসিনার, এবং এই বিজয়ের মূল নায়ক হবে বাংলাদেশের জনগণ। জনগণ আজকে বুঝতে পেরে গেছে যে হোয়াটস গোয়িং অন। পিপলস আর নট স্টুপিড, সবসময় পিপলসকে স্টুপিড বানানো যায় না। বাংলাদেশের মাটিকে ব্যবহার করে, বাংলাদেশে জঙ্গিবাদ কায়েম করে, হ্যাঁ, আপনি ভারতকে ডিস্টার্ব করবেন, ওখান দিয়ে মায়ানমারে যুদ্ধ লাগাবেন, আর বাংলাদেশ ওদিক থেকে গোলা এসে পড়বে বাংলাদেশে, মরবে বাংলাদেশ, আর পাকিস্তান ওখানে আরামে থাকবে। ওদের আইএসআই এজেন্ট বাংলাদেশে ঘুরে গেছে, ওরা আল কায়দা। তারপরে আমি কেন বলবো, জাতিসংঘের নিরাপত্তা পরিষদই তো বলছে। আর বাড়ি ভাই, আপনার দেশের ইজ্জত কোথায় আছে এখন? এই যে মির্জা হাফিজ সাহেব, মুক্তিযোদ্ধা, আমি ওনাকে রেসপেক্ট করি, উনি এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। কয়েকদিন আগে দেখলাম কি জুলাই যোদ্ধা না কাদের সম্বর্ধনা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে উনি উপস্থিত, মহামান্য রাষ্ট্রপতি উপস্থিত, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত, মুক্তিযোদ্ধা মন্ত্রী উপস্থিত, মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী সাদেক হোসেন খোকা ভাইয়ের ছেলে উপস্থিত। আমি দেখলাম ওইখানে এমন ভাবে হইচই হলো যে পৃথিবীর সমস্ত দেশের রাষ্ট্রদূতরা, অ্যাম্বাসেডার ওখানে ছিলেন, তারা দৌড়ে ওখান থেকে পালিয়ে গেলেন। এরপরেও এই দেশে ইজ্জত থাকে?
এরপরে তো এদেশে ইজ্জত কোথায় আছে আমি জানি না। এই রিপোর্ট কি পৃথিবীর সব দেশে যায় নাই? পৃথিবীর সব দেশ এখন বুঝতে পারছে। আমি যে দেশে বসে আছি মার্কিন যুক্তরাষ্ট্র, এখানে আমি আগেও ছিলাম, আমার অনেক ছোট ভাই আছে, আমার সন্তান আছে যারা এখানে প্রচন্ড হাই প্রোফাইলে থাকে, কাজ করে, মেইন স্ট্রিমের সাথে কাজ করে, এদের মতামত কি আমি জানি। সো ইউরোপিয়ান ইউনিয়ন কি চিন্তা করছে সেটাও জানি। এরা কেউই আরেকটা এক্সট্রিমিস্ট কান্ট্রি হোক, এবং বাংলাদেশ যদি আমি একদম স্ট্রেট বলতেছি আপনাকে, আর্মির 2 জন বড় বড় অফিসারের সাথে কথা হলো, আমাকে বললেন ওনারা যে কি করছেন, কি ভাবছেন শাহিন ভাই। আমি বললাম যে আসবো। আসবেন নাকি? আমি বললাম যাই না, আপনারা ব্যবস্থা করেন, আপনারই তো দেশের সেনাবাহিনী, যা কিছু করেছেন আপনারই তো করছেন। উনি বললেন জলদি আসার ব্যবস্থা করেন। আমি বললাম ফাইন। কেন? বলে দরকার হলে বিএনপির সাথে আপনারা নেগোসিয়েশন করেন। মানে সেটা তো বিএনপির বুঝতে হবে। বিএনপি একটা ডানপন্থী দল, মধ্যপন্থী ডানপন্থী দল। আজকে বিএনপি 100% চরম উগ্র ডানপন্থীদের কবজায় পড়ে গেছে। ওর কয়দিন পরে ওনাদের নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকবে না, একুল ওকুল দুকুল হারাবে ওনারা। আপনি আমার এই কথাটা লিখে রাখেন। ফ্র্যাঙ্কেস্টাইনের সাথে বন্ধুত্ব করে কোনো লাভ নাই। মনে করছেন যে এইভাবে থেকে উনি প্রধানমন্ত্রী থেকে যাবেন? নট অ্যাট অল। যদি আওয়ামী লীগ, ওরা যেটুকু এখন পর্যন্ত চেক অ্যান্ড ব্যালেন্স করছে, আওয়ামী লীগের ভয়ে করছে, শেখ হাসিনার ভয়ে করছে যে কখন ফিরবেন, এই কারণে এই ভয় চলে যায়, আগামীকাল বিএনপি ক্ষমতা থাকবে না, তারেক সাহেবও ক্ষমতা থাকবেন না। এটা আপনাকে আমি লিখিত দিচ্ছি। এই দুই সেনা কর্মকর্তা কি আপনার কাছ থেকে খবর নিলেন আসলে আওয়ামী লীগ কি চিন্তা করছে? নো, তারা, আমি জানি তারা দেশপ্রেমিকের সন্তান, তাদের বাবা মুক্তিযুদ্ধ ছিলেন, এইটুকু আমি জানি। তারা চিন্তিত দেশ নিয়ে। তখন আমি বললাম যে আপনি সেনাবাহিনী, আপনারা পারছেন না? কয় না আমরা পারবো না। আমি কেন? তো কেন উত্তর পেয়েছি ওটা আমি এখন আর ব্যাখ্যা দিতে চাই না, কারণ আমাদের সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হোক এটা আমি চাই না, কারণ আমাদের সেনাবাহিনীর একটা ব্যাপক ভাবমূর্তি সারা বিশ্বে তৈরি হয়েছে, বাট ওটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে নষ্ট হচ্ছে। এবং দেখবেন এইসব বিষয়ে কিছু আন্তর্জাতিক বিশ্বের থেকে বেশ কিছু খবরদারি যাবে, এই কিছুদিনের মধ্যে যাবে, আইসিটি ব্যাপারে যাবে, ওনাদের ব্যাপারেও যাবে, হয়তোবা মেবি, না যাক আমি চাই, কিন্তু যাবে। ওনারা আমাকে ভয় একটাই আছে যে জাতিসংঘ বাহিনী, সেনাবাহিনী তো সবসময় সেটাই চিন্তা করলো। আরো অনেক বিষয় আছে, দেখা যাক, আমরা দেখি, ওয়েট এন্ড সি। আগে থেকে কমেন্টস করে কোনো লাভ নেই। সেটা উনি বললেন যেটা খুবই অ্যালার্মিং। উনি আমাকে বললেন শামীম ভাই, একজন শামীম ভাই বলেন, একজন শামীম সাহেব বলেন, আমাকে এইভাবে বললেন, যদি আনলাম যে কি হবে, বলল যে এই সাবকন্টিনেন্টে না, সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটা সবচেয়ে বড় এক্সট্রিমিস্ট, টেরোরাইজড অ্যান্ড ইসলামিক এক্সট্রিমিস্ট কান্ট্রি হিসাবে পরিণত হবে। আপনারা চেক দিতে পারবেন না? বলুন না, আমরা পারবো না। তাহলে কাকে চেক দিতে হবে? বললো এইটা চেক দেওয়ার ক্ষমতা একমাত্র জাতির পিতার কন্যা ছাড়া কেউ পারবে না। সো ডু সামথিং। ওনারা আমাদের সহজ সরল হিসাব যাচ্ছেন যে বিএনপির সাথে কথা বলেন, হ্যাংতন করেন। তাই না যে আমরা বিএনপির সাথে কথা বলবো কিভাবে? বললো আপনারই তো বিএনপি ইলেকশন করলেন। ট্রু, আমি করেছি, আমি নিজেও করেছি। আমাদের একটা আদর্শ আছে, আমাদের বাড়ি ঘর সমস্ত কিছু ভেঙেছে বিএনপি, 98% বিএনপির লোকেরা ভেঙেছে, পিছনে জামাত ছিল। হ্যাঁ, সুপ্ত আর গুপ্তর খেলা চলছে এখনো, যে কারা ওদের ভিতরে সুপ্ত আর কারা গুপ্ত আমি জানি না। বাট যখন আদর্শিক প্রশ্ন এসছে, জাতির পিতার কন্যা শেখ হাসিনা একটা কথা বলেছিলেন একটা বক্তব্যে, যারা আমরা বুঝদার, আমরা বুঝে নিয়েছিলাম স্বাধীনতা বিরোধী শক্তি যাতে ক্ষমতা আসতে না পারে। তখন ভোট হয়েছে না ভোট হয়নি এটা ব্যাপার না, কিন্তু এর ভিতরেও কিন্তু সমীকরণ ছিল। আমার এলাকাতে প্রথম চুরি ধরা পড়েছে, আমার এলাকায় নারায়ণগঞ্জ 3 আর 4 ওটাকে কেটে দিয়ে 2টো করা হয়েছে। নারায়ণগঞ্জ 3-এর যিনি এমপি ক্যান্ডিডেট, যে মান্নান নাম ওনার, গোদনাইল ধনকুন্ডা স্কুল, বিকাল 5:30 পৌনে 6টার মধ্যে জামাত ইসলামের আমির ওখানে ঢুকে ভোট কাটা শুরু করেছিল। খবর কিন্তু বিএনপি পায়নি, আমি পেয়েছি, সাথে সাথে জানিয়েছি তাদের, এবং জার্নালিস্ট পাঠিয়েছি, ধরাও পড়েছে হাতে নাতে, ভিডিও ফুটেজ এসেছে। আমরা কেন চেয়েছি? আমরা মনে করেছি ওকে ফাইন, বিএনপি একটা মধ্যপন্থা অবলম্বন করে, ডানপন্থী কিন্তু মধ্যপন্থা আন্দোলন করে, অন্তপক্ষে
ইয়ে করবে না। হ্যাঁ, বিএনপির সময় অস্ত্রপতি জেলা এসছে, বাট এরা ইসলামিক এক্সট্রিমিস্ট না, কিংবা আমার দেশকে ব্যবহার করে অন্য দেশে তারা লস্করে তৈয়বা কিংবা আল কায়দা পাঠাবে না। এইটাই আমাদের একটা ধারণা ছিল, কিন্তু আমার মনে হচ্ছে এখন তারা তাদের হাতে বন্দী হয়ে গেছে। এই যদি বন্দী হয়ে যায়, তারা আপনার সাথে বিট্রে করলো, আইন পাস করলো, হ্যাঁ বিটে করে আবার বিলও পাস করলো, সবই করতেছে। তো দ্যাট ফাইন, ওনারা যা কিছু করার করুক। সো অ্যাকচুয়ালি বিট্রিয়ার ইজ অলওয়েজ বিট্রিয়ার, ওয়ান্স এ বিট্রিয়ার ইজ অলওয়েজ বিট্রিয়ার। তো কোন একটা পর্যায়ে আলোচনা দরকার, তাই তো? জি জি জি, আলোচনা তো উচিত ছিল। আমরা তো ভেবেছিলাম যে তারা আলোচনা করবে, আলোচনা না করে আমাদের নামে একের পর এক মামলা দিয়ে যাচ্ছে। বাড়ি ভাই, আপনার মাধ্যমে বলতে চাই, যারা আমাদের নামে মামলা দিচ্ছেন এবং দিয়েছেন, আইসিসি যে মিথ্যা সাক্ষী দিয়েছেন, আমি মিথ্যা মামলা করা এটাও কিন্তু একটা চরম অপরাধ। যাদের কথায় আপনারা মামলা দিয়েছেন এবং যাদের কথায় যে মামলা সাক্ষী দিচ্ছেন, পরে বলবেন ভাই আমরা কিছু জানতাম না, আপনাদের কিন্তু ফেস করতে হবে এটা, বিকজ উই হ্যাভ অল দ্য প্রুফ, অডিও ভিডিও সব কিছুর প্রুফ আছে, কে কোথায় কখন ছিলাম। এর বেশি কিছু বলবো না। সো যাই কিছু করেন, একটা জিনিস মাথায় রাখবেন, নাথিং ইজ পার্মানেন্ট ইন দিস ওয়ার্ল্ড। কিচ্ছু পার্মানেন্ট না, আমরাও না, একমাত্র মৃত্যু ছাড়া কিচ্ছু পার্মানেন্ট না। দুজন সেনা কর্মকর্তার সাথে আপনি আলোচনার কথা বলেন, আর কাদের সাথে আলাপ হয়? আলাপ অনেক মানুষের সাথে হয়, সব কথা বলা যায় না ভাইজান, অনেকের সাথে আলাপ হয়। বিএনপির লোকদের সাথেও আলোচনা হয়। বিএনপি কি সবাই স্যাটিসফাইড? না, সবাই স্যাটিসফাইড না। যেমন আমি একটা কথা বলি যে বিএনপি যে সবাই স্যাটিসফাইড না, ছোট্ট একটা উদাহরণ দিই। হ্যাঁ, আমি জানি আমাকে এটা কাভার দেওয়ার জন্য সে হয়তো আমার কালকে আমার বিরুদ্ধে হয়তো উত্তর দিতেও পারে। ছোট মানুষ, বাচ্চা মানুষ, আমি ওর নামটা জানি না, ভুলে গেছি, বাট ওনার বাবাকে আমি খুব সম্মান করতাম, সাদেক হোসেন খোকা সাহেবের ছেলে। ওদের সম্ভবত কিছু একটা প্রতিমন্ত্রী হবে মনে হয়, মুক্তিযুদ্ধ, আমি জানি না ঠিক, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। তাহলে হ্যাঁ তাই হবে। ওই যে যেদিন ওই যে রাষ্ট্রপতিকে বেইজ্জত করে সব অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হলো, স্বরাষ্ট্রমন্ত্রীকে বেইজ্জত করা হলো, আমি দেখলাম মুক্তিযুদ্ধের রক্ত কিন্তু মুক্তিযুদ্ধের রক্ত, সে কিন্তু ঠিক খেপে গেছিল। খেপে যে মাইকে সে যে কিন্তু ডাইরেক্টলি বলেছিল কিসের জুলাই যোদ্ধা, কি অবদান আপনাদের, রীতিমতো সে খেপে গেছিল। ছোট মানুষ, বয়স কম, এবং ধমকও দিয়েছিল। পরে আরো হয়েছে, শুরু হয়ে গেল। পরে তাকে সরিয়ে দিলে সালাউদ্দিন সাহেব গেল। শরীরে মুক্তিযুদ্ধ রক্ত আছে তো মানতে পারে না। তো বিএনপির ভিতরে তো আছে, এরকম লোকও আছে, তাদের সাথেও কথা হয়। আমার মনে হয় তারাও স্যাটিসফাইড না, তারাও বুঝতে পারছে। আর যেইভাবে বিএনপির মানে ছোটখাটো নেতার থেকে বড় নেতারা দেখতেছি যে বেশ কিছু দেশের নাম আমি বলতে পারি, হ্যাঁ, মালয়েশিয়া, থাইল্যান্ড, দুবাই, এই সমস্ত জায়গায় যাতায়াত করছেন, আবার জিনিস আনছেন আর জিনিস ফেলে দিয়ে যাচ্ছেন, রেখে যাচ্ছেন সবকিছু। আমার তো মনে হচ্ছে যে তারা বুঝতে পারছেন যে বেশি দিন নাই। সো আমি আর আরেকটা জিনিস কি, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন এরকম একটা ধারণা অনেকের ছিল, এরকম একটা নেগোসিয়েশনও ছিল। তারেক রহমান প্রধানমন্ত্রী, ইউনূস রাষ্ট্রপতি। তো এই জায়গায় আমি বিএনপিকে ধন্যবাদ দিতে চাই যে অন্তপক্ষে যেই লোকটা দেশটাকে একেবারে ধ্বংসের দান প্রান্তে নিয়ে গেছেন, না গর্তে ফেলে দিয়েছেন অলরেডি, হ্যাঁ, যার কারণে হাজার হাজার বাচ্চা মারা গেছে, যে আমাদের দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করে দিয়ে গেছে অলরেডি, তাদের এন্ট্রেন্স দিয়ে দিয়েছে, তাকে রাষ্ট্রপতি বানান নাই, এই জন্য ধন্যবাদ। কিন্তু ইউ হ্যাভ টু পে ফর দিস, ওনাদেরকে কিন্তু এই জন্য পে করতে হবে। এন্ড ওয়েট অ্যান্ড সি। আর আমাদেরও যারা আছেন আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এনিমি কিন্তু একটা না, আমাদের এনিমি ট্রাইঙ্গুলার। আমাদের অনেকগুলি শক্তির সাথে একসাথে লড়াই করতে হবে, এবং আমরা লড়াই করব। বাড়ি ভাই, আপনি নিশ্চিত থাকেন, আমি বাঁচি আর মরি, আমি যদি চলেও যাই, রাজনৈতিক অভিজ্ঞতায়, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় নতুন একটা আওয়ামী লীগ দেখেন এখন ম্যাচে? নতুন আওয়ামী লীগ, নতুন একটা নিউ ব্লাড, এমন সব নিউ ব্লাড এর আগে কোনদিন হয়তো আওয়ামী লীগ করে নাই। তারা জানতাম যে অবভিয়াসলি এখন অনেকে এগিয়ে আসছে, যারা মানে টু বি অনেস্টলি সবাইকে আমি মানে ওইভাবে নামও জানি না, and they are taking all the risks। কেন? তারা দেশকে ভালোবাসে। কেন? তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে। কেন? তারা নিজেকে ভালোবাসে। কেন? তারা জাতির পিতার কন্যাকে ভালোবাসে। আমরা চাই আগামী তাদের হাতে যাক, আমরা এটা চাই, আমি চাই অন্তপক্ষে।